এরা কি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চায়, মানুষের পাশে থাকতে চায়, সরকারকে সঠিক দিশা দেখাতে চায়? না, সরকারি কাজকে অকারণে নষ্ট করে, ধ্বংস করে, বন্ধ করে গণতন্ত্রের বিরুদ্ধে হাঁটতে চায়, গণতন্ত্রের ধ্বংসকারী হিসেবে গড়ে উঠতে চায়। সেইভাবে দুর্নীতি ইস্যুটা সামনে আসেনি। বারবারই আমরা বলেছি জামাতের একটা ডুবোজাহাজের মতন যাদের বিরুদ্ধে, আর যাই হোক দুর্নীতি শব্দটি সেভাবে যুক্ত হয়নি। এনসিপির বিরুদ্ধে কিন্তু সেই দুর্নীতি যুক্ত হয়েছে। বাংলাদেশের মানুষ অবশ্যই একটা অপশাসনের বিরুদ্ধে হয়তো লড়েছিল, কিন্তু সেই সময়কালে তাদের যে রুটি রুজি নানা রকম, এই যে মানুষ চিকিৎসা করাতে আসতে পারছে না, ভিসা বন্ধ, দুদেশের সম্পর্কে মানুষের মধ্যে একটা উন্নত রকম বাতাবরণের বাতাস চলছে, সংলাপ তৈরি হচ্ছে, গণমাধ্যমে হচ্ছে, বিভিন্ন সমাজ মাধ্যমে হচ্ছে, ভারতদেশী মনোভাব প্রকাশ পাচ্ছে। তো সেই জায়গাগুলোর কিন্তু সুযোগ নিয়েছে। সুযোগ নিয়ে কিন্তু সম্পূর্ণ সার্থক হওয়া যায় না। বাংলাদেশের মানুষকে যদি তোমরা ধারণ করতে চাও, হৃদয়কে ধারণ করতে চাও, তো তোমাদের রাজনৈতিকভাবে বাংলাদেশের মানুষের ভাবনাটাকে তো সবার আগে কুর্নিশ জানাতে হবে, তাদের জীবনটাকে নিশ্চিত করতে হবে। রাজপথ অবরুদ্ধ করে কি হবে? যেমন বাংলাদেশের সরকারের সঙ্গে ভারত সরকারের এখন সমতার দৃষ্টি, এটি দেশটা ছোট হোক, জনসংখ্যা ছোট হোক, কম হোক, তুমি জানো যে অন্তর্বর্তী সরকারের সময়কালে আমরা দেখেছিলাম, আমি তখন প্রতিবাদ করেছিলাম যে ডক্টর ইউনূসকে দেখে নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়েছিলেন। সেখানে অনেকে বলেছিলেন যে ইউনূসকে ভয় পাচ্ছেন না, তার শিক্ষাকে, তার প্রাজ্ঞতাকে, তাকে নিয়েও সমালোচনা আছে। বাংলাদেশের বিরোধী রাজনীতিতে এক অদ্ভুত ছবি, অদ্ভুত মানে এটা নতুন করে বলার মতো একটা ছবি। কিরকম? জামাত নেতৃত্বাধীন 11 জোটের দল সংসদে গিয়েছে, শপথ নিয়েছে, আবার অন্যদিকে একই জোট মানে এই জামাতের এই 11 দলের জোট বলছে সংস্কার পরিষদের বৈঠক না ডাকলে তারা রাজপথে নামবে। প্রশ্ন হলো, সত্যি কি নীতির লড়াই, নাকি সংসদ কম শক্তি নিয়ে রাজনীতি করার একটা আওয়াজ, মানে এটা সংসদকে ঘেঁটে দেওয়ার? আর এনসিপি নতুন ছাত্রদল জোটে, রাজনৈতিক জোটের অস্তিত্ব টিকিয়ে রাখা, ভোটের ময়দানে হাতে গোনা কয়েকটা আসন পেয়েছে। মানুষ বুঝিয়ে দিয়েছেন তাদের যে নীতি, তারা যেভাবে এগোচ্ছে তাদেরকে মানুষ গ্রহণ করেনি। কোন পথে যাচ্ছে নতুন বাংলাদেশ, কোন দিকে আলোচনা চলছে, কিভাবে এগোচ্ছে, কি কি চ্যালেঞ্জ রয়েছে নতুন সরকারের হাতে, এমনই সব প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে প্রথম কলকাতায় স্বাগত। নমস্কার। পরমাশিস, প্রথম যে প্রশ্ন, যে উত্তর জানতে চাইবো, 11 জোটের দল দেখানো হয়েছে, 11 জোটের বিভিন্ন দল নিয়ে জামাতের সঙ্গে রয়েছে, কিন্তু বাস্তবটা হচ্ছে এই জোটের প্রায় 90% ক্ষমতা রয়েছে জামাতের হাতে। তাহলে এই জোটের মাথা বাস্তবভাবে জামাত, বাকিরা সঙ্গী মাত্র। কেন? তাহলে এদের কি অস্তিত্ব রক্ষা, অস্তিত্ব সংকট একটা তৈরি হচ্ছে? এই যে বারবার ভোটের মানে সংসদে গিয়েও বিক্ষোভ, প্রতিবাদ দেখানো, কি মনে হচ্ছে এই জোটটা কিভাবে এগোচ্ছে? ধরো, আমি যদি এখানে সংবিধান ইকুয়াল বাংলাদেশের সাধারণ মানুষ এইভাবে অঙ্কের ভিত্তিতে বিশ্লেষণ করি, বিএনপি সংবিধান সংস্কারের বিষয়ে যে কথা বলেছে প্রথমে নির্বাচনের আগে তাদের ইস্তেহারে, সে কথা তো বিএনপি এখনো বলছে। জামাত শিবিরের বক্তব্য কি ছিল 11 জোটের? তারা রাস্তায় পথে নাম। উত্তর তো এখানে বাংলাদেশের মানুষ কি চেয়েছে, বাংলাদেশের মানুষ যেটা চেয়েছে সেটা বাংলাদেশের মানুষ পেয়েছে। সেই পাওয়ার বক্তব্যটা কার পক্ষে দেশের সংবিধান রক্ষার কাজে সংসদে আলোচিত হতে পারে? সহজ বিষয়, বাংলাদেশের মানুষ আন্দোলন চায়। কোন আন্দোলন? জামায়াত শিবিরের আন্দোলন, না বাংলাদেশের সব মানুষের সবান্ধব আন্দোলন চায়? গণঅভ্যুত্থান কি শুধু জামায়াত শিবির করেছিল? নির্বাচনে ভোটদান কি শুধু জামায়াত শিবিরের লোকেরা দিয়েছে? তা তো নয়। সালাউদ্দিন সাহেব যে কথাটা বলেছেন সেটা আমি একেবারেই বাংলাদেশের সংবিধানকে সম্মানিত করে, শ্রদ্ধা করে, বাংলাদেশের সংবিধানকে সম্মানিত করা, শ্রদ্ধা করা মানেই বাংলাদেশের আপামর বাঙালিকে, বাংলাদেশের সমস্ত নাগরিককে সম্মান শ্রদ্ধা প্রদর্শন করা। নির্বাচনে তো তাদের বক্তব্যটাই বাংলাদেশের সাধারণ মানুষ ম্যান্ডেট দিয়ে ধারণ করে। তাহলে আন্দোলন করে কি হবে? বাংলাদেশের আন্দোলন কি হয় আমরা দেখেছি। একটু শান্তির পথে আটুন, সংলাপের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে যেটা সম্ভবপর হয়, সহাবস্থানে থাকা যায়, দেশের মানুষকে রক্ষা করা যায়, তাদের নিশ্চিন্ত জীবন দেওয়া যায়, খোলা রাজপথ দেওয়া যায়। আর কত আন্দোলন করবেন? নীতি সিদ্ধান্ত আন্দোলনের মধ্য দিয়েই বাস্তবায়ন হয়, কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে আপনি যে আন্দোলনটাই করুন না কেন, আপনাকে নির্বাচনে জয় পেতে হবে, সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে আপনাকে কথা বলতে হবে। আপনি পাল্লা ভারী যেদিকে তারা ক্ষমতায় এসছে, ঠিক আছে, কিন্তু বুঝতে হবে তো তাদেরকে পাল্লায় ভারী করেছে কারা? বাংলাদেশের বৃহৎ সংখ্যের মানুষ। আপনাদের কতজন সমর্থন করেছে? এখানে সমর্থন দিয়ে আপনাদের নীতিকে ছোট করতে চাইছি না, কিন্তু যে নীতি বাংলাদেশের সংবিধানকে বিরোধী, সংবিধানকে ধারণ করে সাংবিধানিক ভাবে
সংসদে বসে আলোচনা করুন, আর বাংলাদেশকে অকারণে বিপথে পরিচালিত হওয়ার জন্য উৎসাহিত করবেন না। অনেক বেশি কার্যকরী হবে। সংলাপে আসুন, আলোচনায় আসুন, দীর্ঘ সময় আলোচনা করুন। অকারণে সংসদকে ঠিক 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 অচল করে দেবেন এখানটাই না। একটা প্রশ্ন উঠে আসে বাদ ধরে, এখানটাই আপনাকে একটু থামালাম। প্রশ্ন উঠে আসে যে 209টা মতন আসন পেয়েছে বিএনপি, 77টা মতন আসন গেছে জামাতের 11 জোটের দল, তার মধ্যে প্রায় 68টা আসন কিন্তু জামাতে। এই যে সমীকরণই বুঝিয়ে দিচ্ছে এটা একটা জোট, হয়তো মানে মৌখিক জোট, কিন্তু এরা বাস্তবে কার দিকে শক্তি রয়েছে। এই যে জোট, একটা বিরোধী সংসদীয় রাজনীতিতে একটা বিরোধীদেরও ভূমিকা থাকে। মানে ভালো বিরোধী সবসময় বলা হয় ভালো বিরোধী দল দেশকে দলকে এগিয়ে নিয়ে যাবে, সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে। এখন তারা বলছে বৈঠক না ডাকলে মানে রাজপথে না। অন্যদিকে তারাই কিন্তু শপথ নিয়েছে, সাধারণ মানুষের পাশে থাকার শপথ নিয়েছে, সংসদ চালানোর শপথ নিয়েছে। তাদের এই যে পথে নেবে সংসদ অচল করে দেবো, প্রথম দিনই দেখেছি বিভিন্ন ইস্যুতে সংসদে বিক্ষোভ করছে, বেরিয়ে যাচ্ছে, এটা কি তাদের বিরোধীদের দ্বিচারিতা নয়? কিভাবে, কি মনে হয়? দেখো, দ্বিচারিতা তো অবশ্যই বাংলাদেশের মানুষ কিন্তু এটা অবশ্যই পরখ করবে। মুখে এক বলছে, কাজে আর এক করছে। সেই কারণেই তো একেবারে 11 দলের জোট, তারা কটা আসন পেয়েছে। বাংলাদেশের মানুষ যে তাদেরকে ধারণ করেনি, তাদের মন মানসিকতাকে, তাদের কার্যকারিতাকে যে ধারণ করেনি, সেটা তো নির্বাচনের ফলাফলে। আগে একটু ওনাদের এখন একটু, ওই যেটা আমি আগে বললাম একটা প্রসঙ্গে, আমাদের আলোচনা প্রসঙ্গে বলেছি, জীবনানন্দ পড়তে হবে। বাংলাদেশকে ভালোবাসতে গেলে জীবনানন্দ পড়তে হবে। বাংলাদেশের মানুষকে সুনিশ্চিত জীবন ধারা দেওয়ার জন্য আপনারা সংসদে বসে কাজ করুন। রাজপথে আন্দোলন করলে বাস্তবিক প্রেক্ষাপটে কি হয়, ঢাকার রাজপথে কি হয় আমরা তো দেখেছি। এমনি তো ঢাকার রাজপথ জ্যামের রাজপথ, সেটা তো চেষ্টা করছেন প্রধানমন্ত্রী, প্রয়োজনে হেঁটে চলে যাচ্ছেন, বেশি গাড়ির বহর নিচ্ছেন না, সিগন্যালে দাঁড়াচ্ছেন। এই বাস্তববাদী বিষয়গুলোকে পরখ করুন। 18-19 মাস আমরা কি দেখলাম, তার আগে কি দেখেছি। 15 বছরের স্বৈরশাসন হয়েছে, স্বৈরাচার হয়েছে, আপনারা তো উপলব্ধি করেছেন। বাংলাদেশের মানুষ নিশ্চিত জীবন চায়, অধিকার চায়, সফলতা চায়। তারা যেমন শান্ত তেমন অশান্ত, কিন্তু অকারণে অশান্তি করলে কি হয় আপনারা ম্যান্ডেট পান কিনা সেটা তো বুঝলেন। হয়তো মানে আপনার কথা, মানে যেটা আলোচনার বারবার দেখা যায় যে এই যারা এনসিপি ছাত্র নেতা, তারাই কিন্তু সেদিনের আন্দোলনের অন্যতম মুখ ছিল। পরবর্তীকালে তারা একটি দল গঠন করেছে, রাজনৈতিক সংগঠন করেছে, ভোটে নেমেছে এবং জামাতের সঙ্গে জোট করে নির্বাচন লড়েছে। এই যে গোটা প্রক্রিয়ার মধ্যেই 17-18 মাসের মধ্যেই তাদের বিরুদ্ধে আশ্চর্যজনক ভাবে যারা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিল এই ছাত্ররা, সেই সব ছাত্রদের নামেই, ছাত্রদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, বিপুল টাকা নয় ছয়ের অভিযোগ উঠে এসেছে। এই আবার যাদের সঙ্গে জোটে রয়েছে এই জামাতরা, জামাত শিবিরের সঙ্গে কিন্তু সেইভাবে দুর্নীতি ইস্যুটা সামনে আসেনি। বারবারই আমরা বলেছি যে জামাতের একটা ডুবোজাহাজের মতন, যাদের বিরুদ্ধে আর যাই হোক দুর্নীতি শব্দটি সেভাবে যুক্ত হয়নি। এনসিপির বিরুদ্ধে কিন্তু সেই দুর্নীতি যুক্ত হয়েছে। দেখা যাচ্ছে এই যে 11 জোট, জামাত ইতিমধ্যেই তাদের উপর খোঁচা দেওয়া শুরু করে দিয়েছে, তোমরা ভাই কেমন জোট, কেমন শক্তি, তোমাদের নামে দুর্নীতি রয়েছে, মানুষ তোমাদের ভোটে প্রায় ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপরেও এই জোট, এই 11 জোটের বিভিন্ন দল এরকম মানে বিরোধী রাজনীতি করে যাচ্ছে, ইস্যুহীন কোনো ইস্যু নেই, বারবার পথে নেমে অচল করে দেওয়ার চেষ্টা করছে। মানে সংসদের বিরোধী শক্তি দেখাতে গিয়ে যারা সংসদকে অচল করে দিচ্ছে, তারা হুঙ্কার দিচ্ছে। কি মনে হচ্ছে এটা তাদের ক্ষেত্রে মানে স্বাধীন একটা ধর্মনিরপেক্ষ মানুষের বাংলাদেশ তারা গড়ার যে বিএনপির প্রচেষ্টা, তাকে বাধা সৃষ্টি করছে? এটাই কি তাদের ক্ষেত্রে বুমেরাং হবে না বা হতে পারে না? কি মনে হচ্ছে? দেখো, বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে পরিষ্কার। বাংলাদেশে কিছুটা অধ্যায় আছে, কিছুটা পরিবেশ আছে ভারত বিদ্বেষী। তার কারণ অবশ্যই আওয়ামী লীগ এবং গণঅভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনার দিল্লিতে উপস্থিত থাকা। তুমি যদি একটু বিশ্লেষণ করো বা একটু যদি আমরা দেখি, এবারের নির্বাচনে তুমি জানো যে ভারত বাংলাদেশের সীমান্ত পর্যায়ে একটা অচল অবস্থা, অস্থির অবস্থা সবসময় থাকে। উভয় দেশের সীমান্ত বাহিনীকে অভিযোগ করে নানান। এটা নিয়ে কিন্তু সহাবস্থান সুনিশ্চিত, সীমান্তগুলো সুনিশ্চিত পরিবেশ থাকবে, সেটা কিন্তু পর্যায়ক্রমে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা হয়েছে, সেটা অন্তর্বর্তী সরকারের সময়ও হয়েছে। কিন্তু এটা ভারত বিদ্বেষী মনোভাব
একটা মৌলবাদী শক্তি। কেন তুমি জানো যে আমাদের দেশেও যে সরকার চলে, একটা অবশ্যই অভিযোগ আছে, দেশের মধ্যেও আছে, যে হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠনের একটা অভিলাষ বা অভিপ্রায় বিজেপির মধ্যে দেখা যায়। সেই জিনিসটাকে কাজে লাগিয়ে ওদেশেও কিন্তু এই জামায়াত ইসলামী বা জামাত শিবিররা কিন্তু এই আবেগটাকে ধারণ করানোর চেষ্টা করে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলো। সেই জায়গা দিয়ে যেহেতু সীমান্তে বিভিন্ন সময় সমস্যা থাকে, একটা ভারত বিদ্বেষী বিদ্বেষ ছড়ানোর চিরাগ তারা জ্বালানোর চেষ্টা করে। সেটা আমাদের দিক থেকেও হয় না যে তা না, সেই কারণে কিন্তু তারা সেই সব অঞ্চলে জিতেছে। কিন্তু গোটা বাংলাদেশের চিত্রটা আমরা যদি দেখি, অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বিভিন্ন কারণে, ভৌগোলিক কারণে, সংস্কৃতির কারণে, সব ক্ষেত্রে, ব্যবসায়িক কারণে, স্বার্থের সিদ্ধির জন্য। স্বার্থ সিদ্ধি মানে কি? স্বার্থ সিদ্ধিকে আমি এখানে সার্থকতার কথা বলবো। কেউ শিক্ষা নিতে যদি ঢাকা থেকে কলকাতায় আসে, কলকাতা থেকেও ঢাকায় যাচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের রোজকার জীবন সুনিশ্চিত হচ্ছে সুসম্পর্কের মধ্য দিয়ে। এবং সেই সুসম্পর্ক যদি সরকারি পর্যায়ে সবসময় সঠিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার, সেটাকে ত্বরান্বিত করার, বাস্তবায়ন করার যদি ঢাকা এবং নয়াদিল্লির বিভিন্ন পর্যায়ের সংলাপ সবসময় উচ্চারিত হয়, তাহলে দুদেশের মানুষ তার উত্তাপটা পেতে পারে, তার ফলাফলটা পেতে পারে, তারা সার্থক হতে পারে, তাদের স্বার্থটা সিদ্ধি হতে পারে। তো সেই জায়গা থেকেই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ খুব সুনিশ্চিতভাবে অন্তর্বর্তী সরকারের সময়কালে বাংলাদেশের মানুষ অবশ্যই একটা অপশাসনের বিরুদ্ধে হয়তো লড়েছিল, কিন্তু সেই সময়কালে তাদের যে রুটি রুজি নানা রকম, এই যে মানুষ চিকিৎসা করাতে আসতে পারছে না, ভিসা বন্ধ, দুদেশের সম্পর্কে মানুষের মধ্যে একটা উন্নত রকম বাতাবরণের বাতাস চলছে, সংলাপ তৈরি হচ্ছে, গণমাধ্যমে হচ্ছে, বিভিন্ন সমাজ মাধ্যমে হচ্ছে, ভারতদেশী মনোভাব প্রকাশ পাচ্ছে। তো সেই জায়গাগুলোর কিন্তু সুযোগ নিয়েছে। সুযোগ নিয়ে কিন্তু সম্পূর্ণ সার্থক হওয়া যায় না, সেটা জামাত শিবিরের অবশ্যই বোঝা উচিত। দুর্নীতি করেছে কি করেনি সেটা পরের কথা, তুমি দুর্নীতি করেছো কি করেনি পরের কথা, কিন্তু দুর্নীতি পরায়ণ লোকের সঙ্গে তুমি জোটবদ্ধ হচ্ছ, তাহলে তো তোমাকে, তাই না? তো সেই জায়গা থেকে তাদেরকে তো বাংলাদেশের মানুষ তো ধারণ করেনি। আর এটা তো বুঝতে হবে যে এতগুলো সিটের মধ্যে তোমরা কটা সিট পেয়েছো। তুমি নির্বাচনের কথা যদি বলো, গণতন্ত্রের কথা বলো, তো সেই জায়গাতে গণতান্ত্রিক ভাবে তো জয় বা পরাজয় কে কতটা অংশে রয়েছে সেটা তো বাংলাদেশের মানুষ পরখ করে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষকে যদি তোমরা ধারণ করতে চাও, হৃদয়কে ধারণ করতে চাও, তো তোমাদের রাজনৈতিক ভাবে বাংলাদেশের মানুষের ভাবনাটাকে তো সবার আগে কুর্নিশ জানাতে হবে, তাদের জীবনটাকে নিশ্চিত করতে হবে। রাজপথ অবরুদ্ধ করে কি হবে? ঠিক এখানটাই মানে একদম যদি আমরা এক লাইনে বিষয়টাকে বলতে চাই, তাহলে আমরা বলতেই পারি যে 11 জোটের দল একটা বড় বিকল্প বলে দেখানো হল। ভোট সংখ্যার নিরিখে, আসন সংখ্যার নিরিখে এই 11 জোটের দল মাত্র 77টি আসন বিএনপির ধারে কাছে নেই। তাও তারা শুধু এনসিপি নয়, বিএনপির ওপরেও কিন্তু এই জামাত মাঝে মাঝে চাপ সৃষ্টি করে চলেছে, বারবারই করে চলেছে। এনসিপি নেতৃত্ব নেই সংসদে, রাজপথে বিভিন্ন সময় জামাত নেবে বিক্ষোভ তৈরি করছে, সমস্যা তৈরি করছে। এই যে জামাতের একটা ভূমিকা, এই 11 জোটকে সামনে রেখে যে একটা বিকল্প ক্ষমতা তৈরি করার চেষ্টা, এটা কি শুধু ক্ষমতাকে দেখানোর, না ক্ষমতার বাইরে থেকেও ভেসে থাকা, আওয়াজে থাকার, মানে আমি আছি, আমাকে কেউ মানুষ পছন্দ করেনি, আমি আছি, এটাই যেন জামাত বারবার করে চলে চেষ্টা করছে। বঞ্চিত থেকেও, মানুষের কাছে ফিরে না পেয়েও, মানুষের সমর্থন না পেয়েও যেন কোথাও গিয়ে একটা থাকার চেষ্টা করছে। আর এইটা করতে গিয়ে তারা বিএনপির উপর চাপ সৃষ্টি করছেন। এই যে দ্বৈত খেলা, তাদের সংসদে শপথ নিয়েছে, আবার সরকার বিরোধী ভূমিকা নিয়ে সরকারকে অচল করছে। এটা কি শুধু বিএনপি, এটা কি শুধু জামাত, এটা কি শুধু এনসিপি, সবার ক্ষেত্রে ক্ষতিকারক? না এই 11 জোটকে মানুষ আরো পেছনে ফেলে দেবে সেদিকের ক্ষতিকারক? না বাংলাদেশের জন্য আবার কোনো একটা সমস্যা তৈরির বার্তা? একদম শেষে এক লাইনে কিভাবে বলবো, বাংলাদেশের মানুষ এদেরকে প্রত্যাখ্যান করবে। জাতীয় সংসদ নির্বাচনে 70টা মতো বোধহয় সিট পেয়েছে বললে, ধরো ঢাকা কর্পোরেশন সিট যদি ইলেকশন হয়, সেখানে তারা 7টা সিট হয়তো পাবে না, 77টা বা 70টা সাথে নেমে আসতে পারে। বাংলাদেশের মানুষ এটা প্রত্যাখ্যান করছে। আর যার মানে ফুটোকলসি বাজে বেশি, তো ফুটোকলসি বাজিয়ে বেশি, তাদেরকে অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ফুটোকলসিকে মানুষ ছুড়ে ফেলে দেয়। বাংলাদেশটা তো বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে তো বাংলাদেশের মানুষ, এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ আজকে গণঅভ্যুত্থান কেন হয়েছে জানো? বাংলাদেশের মানুষ যে আদর্শে
যে আদর্শে বিলং করে, যে আবেগকে সম্মান জানিয়ে, আবেগ তাড়িত হয়ে, যে আবেগকে ধারণ করে মুক্তিযুদ্ধ হয়েছে, দেশটা স্বাধীন হয়েছে, কে করেছে, কারা করেছে সেটা তো আমরা সকলে জানি। কিন্তু বাংলাদেশের মানুষ তো সার্বিকভাবে বাংলাদেশকে স্বাধীনতার সূর্য দেখার জন্য আওয়ামী লীগ ডাকছে না, রাম ডাকছে না, শ্যাম ডাকছে না, বিএনপি ডাকছে তো না। তো বাংলাদেশের মানুষ তো কিছুটা হলেও ইতিহাসকে ধারণ করে। একটা বস্তার মধ্যে জানবে একটা পচা আলু থাকতেই পারে, আর সেই পচা আলুর পাশাপাশি যারা থাকে তাদের গায়ে একটু পচা আলুর গন্ধ বের, তাই না? আমি এইভাবেই বলছি, সমালোচনা যখন করব তখন নিরপেক্ষভাবে করতে হবে, সমতার দৃষ্টিতে দেখতে হবে। আমাকে দেখতে হবে আমাদের কথার লাইনই থাকবে বাংলাদেশের মানুষের ভালোর, কল্যাণের, অধিকারের জন্য আমরা কথা বলবো। তারাও আমাদের জন্য সেরকম ভাবে কথা বলবে। যেমন বাংলাদেশের সরকারের সঙ্গে ভারত সরকারের এখন সমতার দৃষ্টি, এটি দেশটা ছোট হোক, জনসংখ্যা ছোট হোক, কম হোক, তুমি জানো যে অন্তর্বর্তী সরকারের সময়কালে আমরা দেখেছিলাম, আমি তখন প্রতিবাদ করেছিলাম যে ডক্টর ইউনূসকে দেখে নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়েছিলেন। তো সেখানে অনেকে বলেছিলেন যে ইউনূসকে ভয় পাচ্ছেন না, তার শিক্ষাকে, তার প্রাজ্ঞতাকে, তাকে নিয়েও সমালোচনা আছে, আমাদের দেশে হয়েছে, পত্রপত্রিকা হয়েছে, তার কিছু দৃষ্টিভঙ্গি, পরিকল্পনার ভাবনা, কিছু তার সংলাপ অবশ্যই সমালোচিত হয়েছে। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বাংলাদেশের সাধারণ মানুষের, তিনি তখন পথিকৃৎ ছিলেন, পরিচালনা করছিল দেশটা। সেই সময়কার সে রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার, একটা বাচ্চা তো উনি বয়সে প্রবীণ, শিক্ষায় প্রবীণ, প্রাজ্ঞ, নোবেল লরিয়েট, বাংলাদেশের আপামর জনসাধারণের তুমি তখন মুখ ছিলেন, সেটাকে সম্মান জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। অনেকে অনেক রকম বেঁকিয়ে সমালোচনা করেছিল, আমরা বলেছিলাম না, প্রাজ্ঞতাকে, ঋদ্ধ মানুষকে, বিশ্ব নেতা সকলে সেটা কম বেশি জানে, এটা সম্মান প্রদর্শন করেছিল, এটা ভারতীয় সংস্কৃতির মধ্যে পড়ে। সে ভারতের প্রধানমন্ত্রী, বিজেপির প্রধানমন্ত্রী বললে ভুল হবে, 140 কোটি জনতার তিনি মুখ, তাকে দেখে দাঁড়ানো, তাকে সম্মান প্রদর্শন করে, অন্তত চেয়ারটাকে সম্মান করতেই হবে। অবশ্যই অবশ্যই। ঠিক এখানটাই আমাদের বারবার আমরা যারা আলোচনা করে যাচ্ছি যে সংসদীয় রাজনীতিতে বিরোধীরা থাকতেই পারে, কিন্তু সংসদীয় রাজনীতিতে ব্যক্তি মানুষকে সম্মান, তার চেয়ারকে সম্মান, তার দায়িত্বকে সম্মান করতেই হবে। একই রকম ভাবে যারা সরকারে রয়েছেন তাদের দায়িত্ব যেমন দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের জন্য করা। বিরোধীদের গঠনমূলক সমালোচনা, বিরোধীদের গঠনমূলক ভূমিকাও সরকারকে তার কাজের প্রতি দায়বদ্ধ থাকতে সাহায্য করবে বা দায়বদ্ধ থাকতে বাধ্য করবে। এই জায়গাটা, এই বিরোধীদের ভূমিকাটাও কিন্তু স্বাভাবিকভাবেই সংসদীয় গণতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পর্শকাতর। জামাতের, এনসিপির এই 11 জোটের দলের এই ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, এরা কি সত্যি বিরোধী শক্তি, নাকি জামাতের ছায়ায় বেঁচে থাকা ছোট ছোট দলের একটি মঞ্চ মাত্র? এরা কি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চায়, মানুষের পাশে থাকতে চায়, সরকারকে সঠিক দিশা দেখাতে চায়, না সরকারি কাজকে অকারণে নষ্ট করে, ধ্বংস করে, বন্ধ করে গণতন্ত্রের বিরুদ্ধে হাঁটতে চায়, গণতন্ত্রের ধ্বংসকারী হিসেবে গড়ে উঠতে চায়? এই পুরো দিকে আমাদের নজর থাকবে। আমরা এমন আরো বিষয়ে নজরে এলে আপনাদের সামনে তুলে ধরবো, আলোচনা করব, সমালোচনা করব। আজকে আমাদের আলোচনা সমালোচনার সঙ্গে আপনারা যদি সহমত বা বিরুদ্ধ মত হন, আমাদের জানান, আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আর এমন আরো ইস্যু যাদের আপনাদের চোখে পড়ে, যে বিষয়গুলো আপনাদের চোখে পড়বে আমাদের বলুন। আমরা ভারত বাংলাদেশ দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় সব রকম ভাবে চেষ্টা করে চলেছি, চেষ্টা করব। আগামী দিন আরো এমন অনুষ্ঠান দেখার জন্য পাশে থাকুন, সঙ্গে থাকুন প্রথম কলকাতা। নমস্কার।